নভেম্বরে গণভোট সহ ৫ দফা দাবিতে বিভিন্ন স্থানে জামায়াত ও ইসলামী আন্দোলনের বিক্ষোভ। জেতার সুযোগ না থাকায় ভোট বানচালে ষড়যন্ত্রে লিপ্ত একটি গোষ্ঠী, অভিযোগ বিএনপির। মানিকগঞ্জে স্কুল বাসে অগ্নিকাণ্ডে ঘুমন্ত চালক দগ্ধ, সাভার বরগুনায় পড়ল আরও ২ গাড়ি। নারায়ণগঞ্জে ফুটওভার ব্রিজে আগুনের ঘটনায় এক যুবক আটক। চট্টগ্রামে এক রাতে ৩ খুন, শ্রমিক দল নেতাকে ফোনে ডেকে নিয়ে গুলি করে হত্যা। বন্ধুর সঙ্গে বিরোধের জেরে যুবককে খুন, ফটিকছড়িতে পিটিয়ে মারা হলো আরেকজনকে। গ্রামীণ রাস্তা মেরামত প্রকল্পে অনিয়ম, টাঙ্গাইলে ৩০ জন নারী শ্রমিকের ৫৭ লাখ টাকা আত্মসাৎ। অভিযুক্ত এলজিডির কর্মকর্তা সহ ৩ জন, ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। এবং ২ বছরে নারায়ণগঞ্জে বন্ধ হয়েছে ২ শতাধিক পোশাক কারখানা, কর্মহীন লক্ষাধিক শ্রমিক, ক্রেতা সংকট, ব্যাংকের অসহযোগিতা, কাস্টমস জটিলতা সহ নানা প্রতিবন্ধকতা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রাজপথে সরব জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দল দুটি। জুলাই সনদ বাস্তবায়ন ও ফ্যাসিস্টের বিচার সহ ৫ দফা দাবি বাস্তবায়নেরও দাবি জানান নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশ জুড়ে নাশকতার প্রতিবাদে রাজপথে সরব জামায়াতে ইসলামী। বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে বিক্ষোভ করল দলটি। শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর সিলেটের নগরের সিটি পয়েন্ট থেকে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে আম্বরখানায় সমাবেশে বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের নাশকতা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন। এর আগে গণভোট সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন। আমরা রাজপথে সকল অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চালাও পোড়াওয়ার বিরুদ্ধে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত। জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গণভোট ও স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবি করেন নেতাকর্মীরা। নির্বাচনের নামে ভোট ডাকাতি এদেশের জনগণ দেখেছে কিনা? সে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এবং তার দোসররা দেশের বাইরে থেকে আবার মানুষদেরকে মানুষ মারার হত্যায় নেমেছে। ফ্যাসিবাদের আদলে সারা বাংলাদেশকে অস্থির এবং অস্থিতিশীল করার জন্য আবারও তারা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছেন। এছাড়া পিরোজপুর, চাঁদপুর, রাঙামাটি ও মৌলভীবাজার সহ বেশ কয়েকটি জেলা শহরেও বিক্ষোভ করেছে জামায়াত। তানজিল হাসনাত, সময় সংবাদ। নির্বাচনে জেতার সুযোগ না থাকায় একটি গোষ্ঠী ভোট বানচালের ষড়যন্ত্র করছে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় চট্টগ্রামের বাঁশখালীতে সাবেক মন্ত্রী জাফরুল ইসলামের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। অনির্বাচিত সরকারের কারণে দেশে সবকিছু স্থবির হয়ে যাচ্ছে, তাই ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে বলেন বিএনপির এই নেতা। বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব মানুষকে প্রাথমিক চিকিৎসা বিনামূল্যে দেয়া হবে ঘোষণা দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচনকে সামনে রেখে একটি গোষ্ঠী তারা নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কারণ নির্বাচনে তাদের জেতার কোনো সুযোগ নাই। 14-15 মাস হয়ে গেছে একটি অনির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশ চলছে, যার কারণে সবকিছু স্থবির হয়ে গেছে। এই জন্য অতি সত্বর ফেব্রুয়ারির প্রথমার্ধে আমাদেরকে অবশ্যই এই নির্বাচন সম্পন্ন করে বাংলাদেশে একটি নির্বাচিত সংসদ সরকার গঠন করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ৩ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে গণসংযোগ শুরু হলো। দুপুরে জুমার নামাজ শেষে ফরিদপুর কবরস্থানে বেগম খালেদা জিয়ার বাবা, মা এবং বড় বোনের কবর জিয়ারতের পরই প্রচারণা শুরু করেন দলটির নেতাকর্মীরা। এ সময় জেলা বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়। মানিকগঞ্জে থেমে থাকা স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমন্ত চালক দগ্ধ হন। আশুলিয়ায় 2 ব্যক্তি মোটরসাইকেলে এসে পিকআপ ভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায়। এদিকে বরগুনার আমতলীতে
পার্কিং করা যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি শেষ হলেও বন্ধ হয়নি নাশকতা। 3 জেলায় পুরল যানবাহন, দগ্ধ হলেন একজন। বৃহস্পতিবার রাত 11:15টার দিকে বরগুনার আমতলীতে উপজেলার বাদঘাট চৌরাস্তা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা স্বর্ণা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বাসটির 70 থেকে 80 ভাগ পুড়ে গেছে বলে জানায় ফায়ার সার্ভিস। গাড়ির হেল্পার নামে ডাকাডাকি করে, পরে আমরা বাইরেই দেখি যে এই অবস্থা আগুন জ্বলে। চলমান পরিস্থিতির অংশ হিসেবে আমাদের ধারণা মতে এই ধরনের আগুনের অংশ হয়ে থাকতে পারে। মধ্যরাতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় দ্য হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের থেমে থাকা একটি স্কুল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে বাসের ভেতরে ঘুমন্ত চালক তাবেজ খান দগ্ধ হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদিকে শুক্রবার ভোরে আশুলিয়ায় 2 ব্যক্তি মোটরসাইকেলে করে এসে পার্কিং করা একটি মিনি পিকআপ ভ্যানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই পুরো পিকআপ ভ্যানটি পুড়ে যায়। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাতের আধারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একটি ফুটওভার ব্রিজে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় জড়িত অভিযোগে রিয়াজ নামে এক যুবককে হাতে নাতে আটক করে পুলিশ। এছাড়া কিশোরগঞ্জের নিকলিতে ঘাটে বাঁধা একটি নৌকা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে ফেলে রাখা একটি ড্রাম থেকে উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে। নিহত মোহাম্মদ আশরাফুল হকের গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে। পুলিশ জানায় মঙ্গলবার রাত 9টায় বন্ধু জাওরেসের সঙ্গে বাড়ি থেকে ঢাকার গাড়িতে ওঠেন আশরাফুল হক। বুধবার রাত 9টা পর্যন্ত পরিবারের সঙ্গে তার কথা হয়। এরপর থেকে খোঁজ পাওয়া যায়নি আশরাফুলের। তিনি পেঁয়াজ ও আলু আমদানি ব্যবসা করতেন। আশরাফুলের মৃত্যুতে বদরগঞ্জের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনায় জড়িতদের সুষ্ঠু বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজনরা। পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার বদরগঞ্জ থানায় একটি জিডিও করা হয়েছিল। মঙ্গলবারের দিনে ওর বন্ধু জ্বরে সাথে চলে গেছে। জমি জমা বা এলাকার কোনো ঝাঁটা নেই। আমরা থানায় ঢুকছি, এদিকে মিডিয়ার মাধ্যমে শুনতে পারি যে আমার বোনের লাশ টুকরা টুকরা করে দেখাচ্ছে মিডিয়াতে। আমরা তখন আমার বোন ভেঙে পড়ে, আমরা তো আত্মহত্যা হয়ে যাই। কিছু চাই না, আমার স্বামী বলছে আর বিচার চাই। বাংলা সময়ে আরও থাকছে। গাজীপুরে দখলদারদের কবলে খেলার মাঠ, শিশু কিশোররা ঝুঁকছে মোবাইল ফোনে, কেউ কেউ জড়াচ্ছে মাদকে। দফতরগুলোকে সমন্বয়ের পাশাপাশি পরিকল্পিত নগরায়নের তাগিদ। টাঙ্গাইলে গ্রামীণ রাস্তা মেরামত প্রকল্পের 30 জন দরিদ্র নারী শ্রমিকের 57 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। টাকা ফেরত সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগীরা। অভিযুক্ত এলজিডির 2 কর্মকর্তা ও সুপারভাইজারের বিরুদ্ধে এর মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। কাদির তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। টাঙ্গাইলের প্রতিটি উপজেলাতেই এলজিডির গ্রামীণ সড়ক মেরামত ও নির্মাণ কাজে দল বেঁধে কাজ করেন দরিদ্র নারীরা। প্রতিদিন প্রত্যেক নারী শ্রমিককে পারিশ্রমিক দেওয়া হয় 500 টাকা। এর মধ্যে নগদ দেওয়া হয় 300 টাকা আর বাকি 200 টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে সঞ্চয় হিসেবে জমা থাকে। তবে বাসাইল উপজেলার 30 জন নারী শ্রমিক তাদের জমানো টাকা পাননি। বছরের পর বছর তাদের অপেক্ষা করাচ্ছেন উপজেলা এলজিডির একাধিক কর্মকর্তা। পরে তাদের কাছ থেকে কৌশলে সুপারভাইজারের মাধ্যমে চেক বইয়ে স্বাক্ষর করিয়ে 57 লাখ টাকা তুলে নেয় 2 জন কর্মকর্তা। বৃষ্টি নেই, তাও রাস্তায় বসে আমরা কাজ করছি, তাও আমাকে টাকা চলে নেয়। পেটে এলো বেবি 7 মাস, তাও আমি কষ্ট করে কাজ করতেছি, আমার কষ্টে দিন যায়। টাকাটির বিচার চাই, যে চুরি করছে তার বিচারটা ইচ্ছা মতন চাই। বিষয়টি জেনে তদন্তে নেমেছে এলজিডি ও উপজেলা প্রশাসন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। 1 সপ্তাহ পরের মধ্যে 12 লক্ষ টাকা আদায় হয়েছে। আরও আমি তাদেরকে 10 দিন সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে তাদের পুরো টাকা আদায় করে তাদেরকে দেওয়া হবে। এখন পর্যন্ত নেগোসিয়েশন চলছিল, যেহেতু ওনারা এরপরে মনে হয় আর খুব একটা কমিউনিকেশন করছেন না,
তো আমরা যেহেতু মামলা ডকুমেন্টস রেডি করে রেখেছি, আমরা মামলা করে দেব। ভুক্তভোগী ৩০ জন নারী শ্রমিক ২০১৯ সাল থেকে এলজিইডির গ্রামীণ রাস্তা মেরামত প্রকল্পে কর্মরত আছেন। সময় সংবাদ, টাঙ্গাইল। নেই খেলার মাঠ ও পার্ক। অপরিকল্পিত নগরায়নের ফলে গাজীপুরে দিন দিন দখল হচ্ছে মাঠ, ভরাট হচ্ছে নদী। ফলাফল শিশু কিশোররা ঝুঁকছে মোবাইল ফোনে, আবার কেউ কেউ জড়িয়ে পড়ছে মাদক সেবন সহ অনৈতিক কাজে। এমন বাস্তবতায় দ্রুতই দফতরগুলোকে সমন্বয়ের পাশাপাশি পরিকল্পিত নগরায়নের তাগিদ বিশেষজ্ঞদের। জুনাইদ রুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। ময়লার স্তূপের একপাশের আবর্জনা সরিয়ে বানানো হয়েছে খেলার মাঠ। কয়েকজন তরুণের উদ্যোগে ছোট্ট এই জায়গাটি এখন আশপাশের কয়েক এলাকার শিশু কিশোরদেরও একমাত্র খেলার স্থান। আমরা একটা মাঠ চাই যেন সবাই মিলে আমরা খেলতে পারি, এরকম মাঠ কেউ করে দেওয়ার লোক নেই। রেললাইনের পাশেও যাদের জায়গা হয়নি তারা খেলছে সড়কের উপর। এমন চিত্র গাজীপুর সিটি কর্পোরেশনের প্রায় প্রতিটি ওয়ার্ডেই। এটা একমাত্র গভর্নমেন্ট পারে বা সিটি কর্পোরেশন থেকে পারে বা কেউ উপরস্থ কর্মকর্তা নেতাদের মাধ্যমে হতে পারে। সেটা যদি আমাদের করতে পারি তাহলে আমাদের এই ছেলেমেয়েরা অনেক আনন্দিত এবং উৎফুল্ল হবে। জীবিকার তাগিদে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের বসবাস বেড়েই চলছে এই জনপদে। তাই তো বসত ভিটার চাপে এখন ফাঁকা জায়গা খুঁজে পাওয়া দুষ্কর। কিছু বাচ্চাদের আছে মনে জড়তা থাকে, কথা বাজ্যা উঠে। এই কথার জড়তা কিন্তু খেলাধুলা করলে সেই কথাটা তাড়াতাড়ি বলে। মাঠ পাইব কই, জায়গা কই, জায়গা তো নাই। অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় নগরের দায় নিতে চায় না কোনো কর্তৃপক্ষ, অথচ নগরবাসীর সেবায় গেল এক যুগ আগে নির্মিত হয়েছে সিটি কর্পোরেশন। বছর দুয়েক হলো যাত্রা শুরু করেছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, অথচ এখন পর্যন্ত এই নগরে নিয়ে তৈরি হয়নি কোনো মাস্টার প্ল্যান। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষকেও ইতিমধ্যে আমরা জানিয়ে দিয়েছি যে আমাদের মহাপরিকল্পনায় এই ধরনের স্থান নির্বাচন করা আছে। ওনারা যদি কোনো কাজ করতে চায় তাহলে ওনারা যেন মহাপরিকল্পনা অনুসরণ করে। একটি শহরকে সুন্দরভাবে ঠিকঠাক করার জন্য কোন দিক দিয়ে রাস্তা গেলে যানজট হবে না, কোন দিক দিয়ে রাস্তা গেলে চলাচলের জন্য সুগম হবে, কোথায় একটু মানুষ বিকেলে বসতে পারে, কোথায় একটু জলাশয় থাকলে পরিবেশটা ঠিক থাকবে, এগুলো করার জন্য যে কোনো প্রকল্প নিতে হয়। এই উন্নয়ন কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো প্রকল্পে হাত দিতে পারেনি, নিতে পারেনি। ৩৩০ বর্গ কিলোমিটার আয়তনের এই নগরীর মোট জনসংখ্যা ৩৫ লাখেরও বেশি। নাগরিক নানা সুবিধার আশ্বাস নয়, এবার পরিকল্পনার বাস্তবায়ন চান এখানকার বাসিন্দারা। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে প্রতিক্রিয়া জানাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা চুপ্পুকে সরাইতে চাইলাম, বিএনপি বাধা দিল, সংস্কার কমিশন এসে গুন্ডামি করলো। এরপরে জুলাই স্বাক্ষর অনুষ্ঠানের দিন বলল যে আমি সব মানি, তার কাছে আমার। কিভাবে বাস্তবায়ন হবে সেই প্রক্রিয়া তারা ঘোলাটে করে রাখলো এবং সেই প্রক্রিয়ার মধ্যে দুইটি দল এই সংস্কারের যে প্রক্রিয়াটা নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করলো। ফলত এই সংস্কার প্রক্রিয়াটা একটা ভোট ব্যাংক বাড়ানোর একটা টুলস হিসেবে তাদের কাছে। কিন্তু এনসিপি মনে প্রাণে বাংলাদেশে মৌলিক সংস্কার নিয়ে আসতে চায়। সেই জন্য আমরা জুলাই ঘোষণাপত্র থেকে শিক্ষা নিয়ে সেখানে কিন্তু সাইন করতে যাইনি এবং আমরা বলেছিলাম যে আপনি যে আদেশটা দিবেন এই আদেশের ড্রাফটটা আমাদেরকে আগে দেখাতে হবে। কিন্তু সরকার এই ড্রাফটটা না দেখিয়ে নিজস্ব ক্ষমতা বলে একটা আদেশ জারি করেছে। আর যিনি ড্রাফটটা করেছে, আমি নাম তার উচ্চারণ করব না, তার মনোমগজে যদি বাংলাদেশের জনগণ থাকতো এই ধরনের ড্রাফট উনি তৈরি করতেন না, এই ধরনের আদেশ তিনি তৈরি করতেন না। এটা আদেশ হয়েছে কিন্তু একটা জনবিরোধী আদেশ হয়েছে। ওনার মাথায় ছিল বিএনপির প্রেসক্রিপশন। কারা এই আদেশটা দিয়েছে এটা বাংলাদেশের সকল মানুষ জানে, সাংবাদিক ভাইয়েরা আপনারাও জানেন। উনি গত গণঅভ্যুত্থানের পর থেকে এই পর্যন্ত গণঅভ্যুত্থানকে কিভাবে মুজিবীয় সংবিধানের ভিতরে ঢুকানো যায় এই প্রচেষ্টাই করে যাচ্ছে। উনি আমাদের আইনমন্ত্রী হিসাবে আছেন, তো উনি যদি জনগণটা মাথায় রাখতেন উনি কিন্তু এই ধরনের আদেশটা যে ড্রাফটিংটা এটা উনি করতেন না। এই ড্রাফটিং এর যে 4টি কোশ্চেন রয়েছে, এই আদেশের প্রথম যে কোশ্চেনটা সেটাতে অস্পষ্টতা রয়েছে। বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদের যে প্রক্রিয়া সেই অনুসারে হবে, কিন্তু জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকারের কথা রয়েছে, সবাই ঐক্যমত হয়েছে, কিন্তু গঠনের প্রক্রিয়াতে নোট অফ ডিসেন্ট রয়েছে বিএনপি। তাহলে সে আবার 72 সংবিধানের দিকে তো আমরা যাচ্ছি। এখন বাংলাদেশের মানুষের বড় সংকটের জায়গা হলো
এই যে ৭২-এর যে সংবিধান, যেটা একটা ফেসিবাদী সংবিধান, আমরা সেটাকে পরিবর্তন করতে চেয়েছিলাম। এই ৭২-এর সংবিধানকে রক্ষা করার জন্য নব্য পাহারাদার হিসাবে বিএনপি হলো মাঠে আবির্ভূত হয়েছে। সরাসরি যুক্ত হয়েছিলাম বাংলা মোটরের এনসিপি কার্যালয় থেকে। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। আজ ভোরে বাগমারার মিঠু ও বৃহস্পতিবার রাতে আইসিইউতে নওগাঁ সাবিহা মারা যান। এর আগে শরীরে জ্বর নিয়ে তারা হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা জানিয়েছেন তাদের দুজনের কোনো ভ্রমণের ইতিহাস নেই। বাসা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় বর্তমানে 41 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে রাজশাহী মেডিকেলে। পটুয়াখালীতে ঠান্ডাজনিত রোগে এক শিশুর মৃত্যু হয়েছে। গত 3 সপ্তাহে চিকিৎসা নিয়েছে 563 জন শিশু রোগী। ঘন কুয়াশার সঙ্গে তীব্র শীতে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে উপকূলীয় অঞ্চলের শিশুরা। পটুয়াখালী জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডে 40 শয্যার বিপরীতে রোগীর সংখ্যা 116 জন। এক বেডে 2-3 জন শিশুকে চিকিৎসা দেয় আরও অসুস্থ হয়ে পড়ছে তারা। চিকিৎসক জানান ঠান্ডাজনিত রোগের প্রকোপ ঠেকাতে অভিভাবকদের আরও সচেতন হওয়া জরুরি। বাচ্চা ঠান্ডা লাগছে, জ্বর হয়েছে, তাই আসছি এখানে চিকিৎসার জন্য। একটা বেডে 3 জন 4 জন করে এরপরে থাকা লাগে, তো অনেকই কষ্ট হয়। বাচ্চার মায়েরা থাকে কই, বাচ্চা সবাই কই। ঠান্ডা লাগে, নিউমোনিয়া হয়েছে, একটা সই দিয়েছে, এখন পর্যন্ত কিছু দেয় না এই জায়গায়। শিশু ওয়ার্ডের ধারণ ক্ষমতার এই যে কয়েক গুণ বেশি রোগী, এটার ক্ষেত্রে দেখা যায় যে সেবা প্রদানে তো বিঘ্ন হয়ই, এবং রোগীদের দেখা যায় সুস্থ হতেও সময় লাগে। মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে 2 কৃষককে হাতুড়ি পেটার ঘটনার এখনও কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ভুক্তভোগীর পরিবার। গত মঙ্গলবার রাজৈর আমগ্রাম ইউনিয়নের পাখুল্লা গ্রামের নরেশচন্দ্র বালা এবং সুজয় বালাকে হাতুড়ি পেটা করে পরিমল ও তাদের সহযোগীরা। এই ঘটনায় সুজয়ের বাবা 26 জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। তবে এ মামলায় এখনও কাউকে গ্রেফতার না হওয়ায় নিরাপত্তাহীনতায় রয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। দেখছেন বাংলা সময়, সঙ্গে থাকুন। দেখছেন বাংলা সময়। আজ ভয়াবহ 14 নভেম্বর। 2005 সালের এই দিনে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির বোমা হামলায় নিহত হয়েছিলেন ঝালকাঠির 2 বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পাড়ে। তাদের স্মরণে সকালে জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে বিচারক, আইনজীবী সহ কালেক্টরেট, পৌরসভা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে আদালত চত্বর থেকে একটি শোক র্যালি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোক র্যালিটি। পরে বিচারকদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়নের কথা চিন্তা করলে ভুল হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। দুপুরে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের 3 দিন ব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। দেশের উন্নয়নের স্বার্থে নারীদের দক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই বলে মন্তব্য করেন সেনাপ্রধান। প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি বলেন, সবার আগে ভালো মানুষ হতে হবে, নীতি নৈতিকতার সাথে দেশের জন্য কাজ করতে হবে। নারীর ক্ষমতায়ন চাচ্ছি, তারা বিভিন্ন জায়গায় গিয়ে তাদের অবস্থান সুদৃঢ় করবে, দেশ জাতি গঠনে কাজ করে যাবে। দেশের যদি 50% যদি নারী হয়, আর তাদের ছাড়া যদি আমরা চিন্তা করি দেশ এবং জাতি উন্নয়নের শিখরে উঠে যাবে, তাহলে সেটা একটা ভুল হবে। সেই জন্যই আমরা উত্তরোত্তর চেষ্টা করব। চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দিনব্যাপী 16তম নেক্সট জেন হ্যাকাথন প্রতিযোগিতা। সকালে হ্যাকাথনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মাহবুবুর রহমান। এতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সাইবার নিরাপত্তা, ডাটা সিস্টেম ম্যানেজমেন্ট সহ 15টি প্রোগ্রামিং ক্যাটাগরিতে প্রতিযোগিতা করেন 37টি বিশ্ববিদ্যালয়ের 150 জন শিক্ষার্থী। দেখছেন বাংলা সময়। শান্ত সাগর আর মিষ্টি রোদের উষ্ণতায় আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। সাপ্তাহিক ছুটির দিনে দেশের দূর দূরান্ত থেকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে এসেছেন হাজারো পর্যটক। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। শীতের আগমনী আবহাওয়ায় সাগর অনেকটাই শান্ত, তাই সাপ্তাহিক ছুটির দিনে ক্লান্তি ভুলে সাগরের বিশাল বালুচরের মাঝে আনন্দে মেতেছেন পর্যটকরা। সমুদ্রের নোনাজল আর আকাশের বিশালতার মাঝে খুঁজে নিচ্ছেন প্রশান্তি।
বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকত। সাগরের টানে প্রতিনিয়ত ছুটে আসছেন হাজারো ভ্রমণ পিপাসু। মেয়ে বালু নিয়ে খেলবে, মেয়ের সাথে আমিও ছোটবেলায় ফিরে গেছি। অনেকদিন বন্ধ, শুক্র শনি, এই জন্য আর কি আসা। সৈকতে পর্যটকদের পদচারণা বাড়ায় চাঙ্গা সৈকত পাড়ের ব্যবসা। বছরের শীতের শুরুর দিক আলহামদুলিল্লাহ পর্যটকের চাপ একটু বেশি। পর্যটকদের সমুদ্র স্নানের নিরাপত্তায় 3টি পয়েন্টে নিয়োজিত রয়েছেন 27 জন লাইফগার্ড সংস্থার কর্মী। আজকে সরকারি ছুটি দিন অনুযায়ী শুক্রবার প্রচন্ড পরিমাণ পর্যটক। এদিকে কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে 1 নভেম্বর থেকে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি থাকলেও রাত্রি যাপনের অনুমতি না থাকায় গত 14 দিনে এখান থেকে ছাড়েনি কোনো জাহাজ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবিতে বিভিন্ন স্থানে জামাত ও ইসলামী আন্দোলনের বিক্ষোভ। জেতার সুযোগ না থাকায় ভোট বানচালের ষড়যন্ত্রে লিপ্ত একটি গোষ্ঠী, অভিযোগ বিএনপির। চট্টগ্রামে এক রাতে 3 খুন, শ্রমিক দল নেতাকে ফোনে ডেকে নিয়ে গুলি করে হত্যা, বন্ধুর সঙ্গে বিরোধের জেরে যুবককে খুন, ফটিকছড়িতে পিটিয়ে মারা হলো আরেকজনকে। এবং গ্রামীণ রাস্তা মেরামত প্রকল্পে অনিয়ম, টাঙ্গাইলে 30 জন নারী শ্রমিকের 57 লাখ টাকা আত্মসাৎ, অভিযুক্ত এলজিডির কর্মকর্তা সহ 3 জন, ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ তামিল। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।